মাটি থেকে চ্যালেঞ্জ করছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই। বড় নেতা আসলেও আসতে পারে, সচিব চাইলেও আসতে পারে, আর যদি কোনো মাঝারি ছোট কার্যকর্তাও আসতে চায়, কর্মী আসতে চায়, আমিও তৃণমূলের কর্মী, বিজেপির যে কোনো কর্মীকে আমি স্বাগত জানাবো। যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। আমি 1000 কোটির গল্প দিচ্ছি না, আমি 10,000-এর গল্প দিচ্ছি না, আমি 500 কোটির গল্প দিচ্ছি না, আমি 10 কোটির গল্প দিচ্ছি না। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার দ্ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আগামী নির্বাচন শুধু নির্বাচিত করার নির্বাচন নয়। যারা আপনাদের থেকে ভোট নিয়ে, আপনাদের মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে, ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমনভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে, আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। আর এরা সব সিপিএম এর প্রোডাক্ট। খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে, জামাটা বদলে নিয়েছে, মদের বোতলটা নতুন আর মদটা পুরনো। আর দিলীপ ঘোষকে যারা নির্বাচিত করেছে, 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষের কাজ খালি মর্নিং ওয়াক করা, আর কোনো কাজ নেই। আপনি রোজ সকালবেলা টিভির পর্দায় দেখবেন দিলীপ বাবু খালি মর্নিং ওয়াক করছে। আমি সেই কারণে বলবো, চা খাক, চা তো বাঙালিরা খাই, অসুবিধা কি আছে, চায়ে আপত্তি নেই। কিন্তু দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় সে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। আমি ভেবে কথা বলি, আর যখন কথা দিই কথা রাখি। আমাকে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না আমার রাজনৈতিক জীবনে যেখানে আমি কথা দিয়ে কথা রাখিনি।
তার জন্য যতদূর লড়াই করার আমি করব, তার জন্য যেখানে আবেদন নিবেদন করার আমি করব, তার জন্য যতদূর যাওয়ার আমি যাব। কিন্তু মানুষকে যদি কথা দিই, সেই কথা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিচ্ছি, এদের থেকে কিচ্ছু চাইবেন না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে, এখানে 50টা টিভির ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুরা রয়েছে। আমি বলেছি 3 বছরের 10 পয়সার হিসাব যদি দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। বিজেপির উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কি না বলুন? উচিত। ক্ষমতা থাকলে বলুক কোথায় কোথায় আসবে। ও বিজেপির লোক বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, 10-0 গোল দিয়ে মাঠ ছাড়া করব। তথ্য পরিসংখ্যানের হিসেব হোক না, তথ্য পরিসংখ্যানের হিসেব হোক। পারবে না। আপনারা তো বলছেন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, আমাকে খালি 2 ঘন্টা আগে বলবেন। জায়গা আপনার, যদি টিভির পর্দায় করতে চান চ্যানেল আপনার, সঞ্চালক আপনার, সংবাদ মাধ্যম আপনার, সময় আপনার, বক্তা আপনার। 1 ঘন্টা আগে বলবেন, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি পৌঁছে যাব। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। এবার আপনারা বলুন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। কার গ্যারেন্টি নেবেন? দিদি না মোদির? কি মায়েরা, কার গ্যারেন্টি নেবেন? যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে কি? আমি তো বলছি খালি তথ্যটা আনুন, কাগজ শ্বেতপত্র প্রকাশ করুন। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সৎসাহস দেখাতে পারে না সে আপনাদের গ্যারেন্টি দিতে পারে কি মায়েরা? দিতে পারে? যে বাংলায় থাকে না, বাংলায় আসে না, বাংলা বোঝে না, বাংলায় কথা বলে না, বাংলা পড়ে না, সে বাংলার লোক কি গ্যারেন্টি দিতে পারে? দিতে পারে? দিতে পারে? দিলীপ ঘোষ 2019 সালে যে গ্যারেন্টিগুলো দিয়েছে পূরণ হয়েছে? পূরণ হয়েছে? মোদিজি 100 দিনের কথা, মোদিজি 15 লক্ষ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো বলেছিল, পেয়েছেন? বছরে 2 কোটি বেকারের চাকরি বলেছিল, পেয়েছেন? কৃষকদের আয় বলেছিল ভারতবর্ষ জুড়ে 5 গুণ করব, হয়েছে? বলেছিল কালো টাকা ধ্বংস করব, হয়েছে? তাদের গ্যারেন্টি নেবেন? যারা মহিলাদের সম্মান দিতে পারে না, যারা মানুষের টাকা আটকে রাখে, যারা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের গ্যারেন্টি নেবেন? জোরে বলুন কার গ্যারেন্টি? দিদি না মোদি? দুহাত তুলে বলুন দিদি না মোদি? কার গ্যারেন্টি? 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 আমি তথ্য পরিসংখ্যান নিয়ে যদি আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানরেগা অর্থাৎ 100 দিনের কাজে যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল, এই গত ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। যে টাকা কেন্দ্রের দেওয়ার কথা ছিল, 2 বছর ধরে অপেক্ষা করে, এত দরবার করে, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলল না, আমরা এদের দয়া দাক্ষিণ্যে আর বেঁচে থাকবো না, আমি থাকতে বাংলার মানুষকে ভাতে মারতে দেবো না। প্রায় 282 কোটি টাকা খরচা করে 6,10,867টি শ্রমিকের কাছে 100 দিনের টাকা 2 বছর ধরে পাওনা টাকা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে, এখানে মায়েরা আছেন শুনুন, 11,99,580টি মায়েদের, দিদিদের, বৌদিদের 11,99,580, এই সংখ্যাটা খালি পশ্চিম মেদিনীপুর জেলার। 11,99,580 জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আমাদের সরকার। 18,21,814 জনকে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহায়তা করা হয়েছে। বিনামূল্যে রেশন 47,42,000
497 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। জয় জোহার 38,499 জন লোককে আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে। তপশিলি বন্ধু প্রায় 53,531 জনকে আর্থিক সাহায্য সহায়তা করা হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে যারা। ঐক্যশ্রী স্কলারশিপে মাইনরিটি ভাইদের, সংখ্যালঘু ভাইদের 11,07,253 জন ছাত্রছাত্রীকে আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়েছে। বিজেপি রিপোর্ট কার্ড কোথায়? আমি তো দিলাম, ভুল প্রমাণ করুক, আমাকে ভুল প্রমাণ করুক। আমি তো চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলছি, এদের বলার ক্ষমতা নেই, এরা খালি আপনাকে মিথ্যে কথা বলবে। আমি আপনাদের অনুরোধ করব, যারা মাঠে আছেন, আমি একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও দেখাবো। 2018 সালে নরেন্দ্র মোদী মেদিনীপুর কলেজিয়েট মাঠে, খুব সম্ভবত জুলাই মাসে, ওই যখন প্যান্ডেলটা ভেঙে পড়ল, জুলাই মাসে 2018 সালে সভা করতে এসে আজকে ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট 7 দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে দেশে জুড়ে, এবং এই 7 দফায়তেই নির্বাচন হবে আমাদের রাজ্যে, এবং আমাদের রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারেও 7 দফাতেই নির্বাচন হতে চলেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই নির্বাচন শুরু হতে চলেছে আগামী 19শে এপ্রিল থেকে, এবং নির্বাচন শেষ হবে 1 জুন, গণনা হচ্ছে 4 জুন। এই 7 দফায় নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20শে মে, 25শে মে এবং 1 জুন। এই 7 দফায় নির্বাচন হবে আমাদের রাজ্যে। 7টি দফাতেই হবে নির্বাচন, এবং তার পাশাপাশি 4 জুন হবে গণনা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র বিশিষ্ট সাংসদ শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 7 দফায় পশ্চিমবঙ্গের যে নির্বাচনের ঘোষণা আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, গোটা দেশের সঙ্গে অন্য 2টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের 7 দফায় নির্বাচন কিভাবে দেখছেন? আপনাদের জানিয়ে রাখি, এর আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে যে চ্যালেঞ্জগুলির কথা সামনে রাখা রয়েছে, তার মধ্যে অবশ্যই উঠে এসেছে মাসল, মানি, মিস ইনফরমেশন, এবং তার পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে এমসিসি ভায়োলেশন, অর্থাৎ আদর্শ আচরণবিধি ভায়োলেশন। এবং মাসলের জন্য বিপুল কেন্দ্রীয় বাহিনীকে এই লোকসভা নির্বাচনে ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা জানি যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করানোর কথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই 150 কোম্পানি এসে গিয়েছে, 770 কোম্পানি এখনো আসা বাকি রয়েছে। এর আগেও আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 7 দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গেও নির্বাচন, এবং এই 7 দফাতে করা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারের সঙ্গে। কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের এই আজকের ঘোষণাকে? 5 মিনিট পরে। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন দাদা। হ্যালো, জয়প্রকাশ দা শুনতে পাচ্ছেন? আপনাদের জানিয়ে রাখি, 19শে এপ্রিল, 26শে এপ্রিল, 7ই মে, 13ই মে, 20শে মে, 25শে মে এবং 1 জুন এই 7 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়দাস, নির্বাচন কমিশনের পক্ষ থেকে উত্তরপ্রদেশ এবং বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন হবে, একথা ঘোষণা করা হয়েছে। কিভাবে দেখছেন কমিশনের সিদ্ধান্তকে? দেখুন, পশ্চিমবঙ্গে 42টি আসন, আর প্রথম দফার নির্বাচন থেকে শেষ দফার নির্বাচন 43 দিন দেখা যাচ্ছে। তাহলে প্রত্যেক দিন একটা করেও ইচ্ছে করলে লোকসভার নির্বাচন এনারা করতে পারতেন। সব থেকে বড় কথা হচ্ছে, এতদিন ধরে স্কুল কলেজগুলো চলবে না, কারণ এখানে তো সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, আপনারা সেটাও জানেন। উত্তরপ্রদেশ, বিহার
এসব জায়গায় তো কেন্দ্রীয় বাহিনী, কারণ ওদের ডবল ইঞ্জিন সরকার, ওখানে কেন্দ্রীয় বাহিনী যাবে না, বিজেপি বাহিনী ভোট করবে। এখানে করবে কেন্দ্রীয় বাহিনী, বুটের আওয়াজ, বন্দুকের আওয়াজ, শীতলকুচি, মানুষকে ভয় দেখানো, সন্ত্রস্ত করা, এইসব হিসেবের গন্ডগোল আছে অনেক। যে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণভাবে বিজেপির করায়ত্ত, তাদের নিরপেক্ষতা নিয়ে বরং সুপ্রিম কোর্টও সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু এখানে আজকে একটি বিষয় উঠে এসছে, সেটা কিন্তু খুব গুরুতর। আজকের বক্তৃতাতেই মুখ্য নির্বাচন আধিকারিক বলেছেন, গত 9 রাজ্যের নির্বাচনে, যেটা 9টি রাজ্যের নির্বাচন গত 1-1.5 বছরে হয়েছে, তাতে নাকি 3,500 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। মানি পাওয়ারের কথা বলতে গিয়ে বলেছেন সেটা। এর মধ্যে পশ্চিমবঙ্গ নেই। আমাদের প্রশ্ন হচ্ছে 3,500 কোটি টাকা, সেটা টিপ অফ দ্য আইসবার্গ নিশ্চয়ই, সম্পূর্ণ টাকা তো বাজেয়াপ্ত করতে পারেননি, অবৈধ টাকা। তো 3,500 কোটি টাকা ওনারা স্বীকার করছেন যে নির্বাচন কমিশন শুধু 9টি রাজ্যের নির্বাচন থেকে, অ্যাসেম্বলি ইলেকশন থেকে বাজেয়াপ্ত করলেন। তাতে কজনকে গ্রেপ্তার করলেন, কতজনকে শাস্তি দিলেন, কতজন নেতা, কোন রাজনৈতিক দল, কোনো কিছু প্রকাশ করেছেন এ পর্যন্ত? করেননি। যেভাবে ইলেকটোরাল বন্ডের কথা চেপে যাওয়ার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের দাবরানিতে তারা এখন প্রকাশ করতে বাধ্য হচ্ছে, সেই রকমই কি এই নির্বাচন কমিশন বিশেষ করে বিজেপিকে আড়াল করার জন্য এইসব টাকার হিসেব দিতে অস্বীকার করছেন? বলুন না, ওনারা যদি বাজেয়াপ্ত করে থাকেন, কার কাছ থেকে কোথায় কাকে শাস্তির ব্যবস্থা করেছেন, কিভাবে প্রিভেন্ট করছেন মানি পাওয়ার, এসব কিছুই বললেন না। কিন্তু বললেন মানি পাওয়ার আমরা ব্যবহার করতে দেব না, কিন্তু সব থেকে তো বেশি করছে বিজেপি। সুতরাং এক্ষেত্রে নির্বাচন কমিশন তারা একটা সরি ফিগার তারা আজকের দিনে দিয়েছেন। আজকের যেটা সাংবাদিক সম্মেলন দেখিয়েছেন যে দাঁত নখহীন, খাঁচায় বন্ধ তোতা পাখিতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। একদিকে যেরকম পশ্চিমবঙ্গে 7 দফার নির্বাচন, 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর তার সঙ্গে সঙ্গে অন্য অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে জাগ্গে করে ছেড়ে দেওয়া। এই হচ্ছে সামগ্রিক চিত্র। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। লোকসভা নির্বাচন নিয়ে কি পরিকল্পনা নির্বাচন কমিশনের, তার এই বিশদ তথ্য নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে প্রায় 1.5 মাস ধরে 7 দফায় আমাদের রাজ্য লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আমাদের এই 19 এপ্রিল থেকে 1 জুন কোন কোন কিভাবে ভোট হচ্ছে সেই বিষয়টা নির্বাচন কমিশনের দপ্তর থেকে কি জানতে পারছো? দেখো, জাতীয় নির্বাচন কমিশন ভোটের যে নির্ঘণ্ট দিয়েছে তাতে স্বাভাবিকভাবেই 7 দফা নির্বাচন গোটা দেশ জুড়ে হবে এবং তার মধ্যে এ রাজ্যেও 7 দফায় নির্বাচন হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে 19 এপ্রিল থেকে যে ভোট শুরু হচ্ছে তার প্রথম নোটিফিকেশন আমরা যদি দেখি, সেই নোটিফিকেশন শুরু হয়েছে 20 মার্চ থেকে। তাহলে 20 মার্চ থেকে যদি আমরা দিন গণনা শুরু করি, তাহলে 4 জুন পর্যন্ত যে সময়কাল, এই যাবৎকালের মধ্যে কিন্তু সেটা প্রায় 80 দিনেরও বেশি সময়কাল। দীর্ঘ সময় ধরে শুধুমাত্র নির্বাচন নয়, তার একেবারে কাউন্টিং পর্ব পর্যন্ত, অর্থাৎ সেই ভোট গণনা পর্যন্ত যে সময়কাল দেখা যাচ্ছে। এবং যে সূচি জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, তাতে প্রথম দফায় অর্থাৎ 19 এপ্রিল যে ভোট, তাতে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে, দ্বিতীয় দফাতে 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে,
তৃতীয় দফাতে 7ই মে সেখানে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। চতুর্থ দফায় 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফায় 20শে মে বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় অর্থাৎ 25শে মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। এবং একেবারে শেষ দফায় অর্থাৎ 1 জুন সপ্তম দফায় এই দিন মথুরাপুর, দমদম, কলকাতার দুটি কেন্দ্র, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এছাড়া বসিরহাট, বারাসাত, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রে। এই সবগুলি লোকসভা কেন্দ্রের পাশাপাশি মুর্শিদাবাদের ভগবানগোলা এবং বরানগর, এই যে রাজ্যের যে দুটি বিধানসভা ক্ষেত্র, এই দুটি বিধানসভা ক্ষেত্রের কিন্তু উপনির্বাচন, সেই উপনির্বাচন কিন্তু এই লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে। জাতীয় নির্বাচন কমিশন যে নির্ঘণ্ট দিয়েছে তাতে কিন্তু তারা তেমনটাই জানিয়েছে এবং তাতে যে জানানো হয়েছে তাতে সেখানে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা এবং ষষ্ঠ দফায় এই দুটি বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে অন্যান্য বার যেরকমটা দেখা যায় তার পাশাপাশি এবার কিন্তু প্রত্যেকটি জেলায় একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কি কাজ করা হবে সেই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন সিনিয়র অফিসিয়ালস আধিকারিক, যিনি টিভি 1950 যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সি ভিজিল যে অ্যাপ রয়েছে, এছাড়া এরকম 5টি যে তথ্য নেওয়ার যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই জায়গা থেকে সরাসরি তারা অভিযোগ নিতে পারবেন এবং সেই অভিযোগের নিষ্পত্তি তারা করতে পারবেন, এমনটাই কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। সেটা এবারের লোকসভা নির্বাচনে প্রথমবার। এর পাশাপাশি কোনোভাবেই হিংসা এবং রক্তপাতকে বরদাস্ত করা হবে না এবং সেই লক্ষ্যে যাতে হিংসা মুক্ত নির্বাচন হয়, রক্তপাতহীন নির্বাচন হয়, সেই লক্ষ্যে বিশেষভাবে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার জেলা শাসকদেরকে এবং পুলিশ সুপারদেরকে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এ রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। মার্চের 1 তারিখে 100 কোম্পানি এবং তারপরে 7 তারিখের মধ্যে আরো 50 কোম্পানি। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের যে আজকে দিন ঘোষণা হলো, আজ থেকেই কিন্তু গোটা দেশ জুড়ে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। সেটা একই সঙ্গে যেরকম রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ প্রার্থীদের ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কি ধরনের প্রচারের তাদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন কিন্তু তাদের কমিশনের গাইডলাইন যথাযথভাবে মেনে চলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই কোনো ব্যক্তি আক্রমণ, সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আবেদন জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রার্থীদেরকে, সেই বিষয় থেকে তাদেরকে বিরত রাখতে হবে। সব মিলিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাই কিন্তু নির্বাচন কমিশনের মূল লক্ষ্য, তেমনটাই আজকে নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের আধিকারিকেরা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। একই সঙ্গে এটা হচ্ছে আমাদের রাজ্যের ভোটে কোন কোন দিনে, এই 7 দফার কোন কোন দিনে কোন কোন জেলার কোন কোন কেন্দ্রে ভোট হবে সেই বিষয়টি জানালেন আমাদের প্রতিনিধি। আমরা এই যে প্রায় 1.5 মাস ধরে কর্মসূচি এই ভোট চলবে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে 19শে এপ্রিল শুরু হচ্ছে, যার আদর্শ আচরণবিধি আজকে থেকে 16ই মার্চ থেকে শুরু হলো, 4 জুন গণনা, মানে এই 16ই মার্চ থেকে 2.5 মাসেরও বেশি সময় ধরে আদর্শ আচরণবিধি চললে উন্নয়নমূলক কাজ বন্ধ থাকবে। আর ধীরে ধীরে এই কেন্দ্রীয় বাহিনী আসলে গ্রামের, আমরা দেখেছি বেথুন স্কুলে পর্যন্ত জায়গা পেয়েছে, ফলে গ্রামীণ স্কুলগুলোও বন্ধ থাকবে। এই যে 7 দফার ভোট, এটাকে কিভাবে দেখছেন, কতটা প্রয়োজনীয়তা ছিল এটার? দেখুন, 7 দফা ভোটের ব্যাপারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারে বারে আপত্তি করেছিল, কিন্তু কিছু বিরোধী দল তারা আবার দফা বাড়ানোর পক্ষে ছিল। সেই দিক থেকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বিরোধী দলের দাবিটাকেই মান্যতা দিয়েছে। বাংলার ক্ষেত্রে যেটা 1 এপ্রিল আমাদের একটা উৎসবের দিন, ঠিক তার 2 দিন পরে নির্বাচন শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 19 এপ্রিল নির্বাচন শুরু হচ্ছে, তারপরে 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন এই দিনগুলোতে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের গণনা হবে 4 জুন। আমরা জানি যে সপ্তদশ লোকসভা যেটা এখন রয়েছে
তার শেষ দিন হচ্ছে 16 জুন। সুতরাং 16 জুনের মধ্যে অষ্টাদশ লোকসভা গঠন করতে হবে। 4 জুন গণনা এবং ফল প্রকাশ হলে তার 2-4 দিনের মধ্যেই নতুন লোকসভা গড়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন এটা ঠিক যে এই প্রায় 2.5 মাস ধরে এই রকম একটা মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকবে এবং তখন উন্নয়নমূলক কাজে নতুন সিদ্ধান্ত কিছু গ্রহণ করা যাবে না এবং আরও নানা রকম বিধি নিষেধ আরোপ হয়ে থাকবে। এটা যে উন্নয়নের পক্ষে কিছুটা অসুবিধাজনক এটা তো বারবার বলা হয়েছে, কিন্তু নানান বিবেচনায় শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 7 দফাতেই ভোট করা স্থির করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়া আরও 2টো রাজ্য, বিশেষ করে আমাদের দেশে সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্যে আছে সেই উত্তরপ্রদেশেও 7 দফায় ভোট হচ্ছে। এখন আমরা সকলেই আশা করব শান্তিপূর্ণভাবে এবং সঠিকভাবে এই নির্বাচন পরিচালিত হোক। সুতরাং 7 দফার ভোট শুরু হয়ে যাচ্ছে 19 এপ্রিল, 1 জুন শেষ দফার ভোট এবং 4 জুন গণনা। গতবার 2019-এ 7 দফায় ভোট হয়েছিল, 2014-তে কিন্তু 5 দফায় ভোট হয়েছিল। গতবার 2019-এ যেভাবে ভোটের ভৌগোলিক চরিত্র ছিল, অর্থাৎ একেবারে উত্তর প্রান্ত থেকে কোচবিহার জলপাইগুড়ির থেকে ধীরে ধীরে নেমে দক্ষিণবঙ্গে কলকাতা 24 পরগনা ইত্যাদি জায়গায় ভোট হয়েছিল, মোটের ওপরে সামান্য একটু আধটু এদিক ওদিক থাকলেও মোটের ওপরে প্রায় সেভাবেই ভোট হচ্ছে। এর থেকে বোঝা যায় যে একটা মডেল পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন অনুসরণ করছেন। সেই মডেল অনুযায়ী 2019-এও ভোট হয়েছিল, 2024-এও সেই অনুযায়ী ভোট হতে থাকবে। এবারে অবশ্য কতগুলো বিশেষ করে বয়স্ক ভোটার বা প্রতিবন্ধী ভোটারদের জন্য কতগুলো বিশেষ সুবিধা ঘোষণা করেছেন এবং প্রত্যেক বুথে পানীয় জল, টয়লেট ইত্যাদি নানান কতগুলো সুবিধার কথাও নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। এখন দেখার যে এই সমস্ত সুযোগ সুবিধা কতখানি সত্যি সত্যি ব্যবহার করা যায় বা ভোটারদের কাজে লাগে। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের রাজ্যে প্রায় 1000 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী তারা এসেছেন। হয়তো সেই সঠিক সংখ্যাটা এই মুহূর্তে 920 কোম্পানির মতো, এবং এরা এই ভোটের সময় সক্রিয় থাকবেন। আমরা যেটা দেখেছি যে 543টা লোকসভা আসনের জন্য 2100-র বেশি অবজারভার বা পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ গড়ে যদি বলা হয় একটি লোকসভা কেন্দ্রের জন্য অন্তত 4 জন পর্যবেক্ষক থাকবেন। সুতরাং পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের অধীনে থেকে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আশা করে। অঙ্কুর, একই সঙ্গে আশিস দা, যেটা জানতে চাইবো, আজকে যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলতে গিয়ে বলা হলো যে এর আগে যে 9টি বিধানসভায় তারা ভোট কন্ডাক্ট করেছেন সেখানে প্রায় 3500 কোটি টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ এই বেআইনি টাকার উদ্ধার হওয়ার কথা বললেও সেখানে কারা সেটাই যুক্ত ছিল, যেখানে ইলেকশন কমিশন আজকে তাদের বলছে যে আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে মাসল, মানি, মিস ইনফরমেশন আর এমসিসি ভায়োলেশন। সেখানে মানির এই যে চ্যালেঞ্জটা লোকসভা নির্বাচনের আগে ইলেকটোরাল বন্ড নিয়ে এই বিষয়টা দেখার পর কি মনে হচ্ছে সেটা কতটা বড় চ্যালেঞ্জ? দেখুন, এটা খুব বড় চ্যালেঞ্জ বটে, মানি পাওয়ার, মাসল পাওয়ার। কিন্তু মানি পাওয়ারের ব্যাপারটা পশ্চিমবঙ্গে এর আগে খুব বড় হয়ে দেখা দিয়েছে বা খুব বেশি সেটা টাকা পয়সা ধরা পড়েছে এই রকম ইতিহাস খুব একটা নেই। এই মানি পাওয়ারের ব্যাপারটা মূলত দেশের অন্য কয়েকটি রাজ্যে বেশিভাবে দেখা যায়। তবে পশ্চিমবঙ্গেও সতর্ক রয়েছে প্রশাসন, এবং আমরা কদিন আগেই শুনেছি যে কলকাতার আমি আপনার কাছে অবশ্যই আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। আজকে 7 দফায় পশ্চিমবঙ্গেও নির্বাচন হওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশ এবং বিহারেও 7 দফায় হবে। আপনার কাছে জানতে চাইছি প্রাথমিকভাবে এই ভোটের নির্ঘণ্ট সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? সবাই যেটা আশা করছিলেন বা সবাই যেটা ধারণা করছিলেন সেদিকেই হয়েছে। বড় বড় রাজ্যগুলোতে একটু বেশি পেঁচিতে হয় বা যেখানে একটু
স্পর্শকাতর জায়গা আছে, ইতিহাস আছে সমস্যার, সেইখানেই বেশি ফেজে করা হয়। বাকি দেশে কোনো সমস্যা নেই, হচ্ছেই। এত বড় দেশ, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে আর শান্তিপূর্ণ ভোট করানো যায়, সেজন্য বেশি সময় নিয়েই আর এই তিথিগুলো রাখা হয়েছে। গতবার যখন ভোট হয়েছিল 2019-এ, সেই সময় 1.5 মাসের মধ্যে 11ই এপ্রিল ভোট শুরু হয়ে 23শে মে ভোট শেষ হয়ে গিয়েছিল, গণনা ছিল 23শে মে। ফলে সেক্ষেত্রে সময়টা অনেক কম ছিল। এবার আদর্শ আচরণবিধি এতদিন ধরে বলবৎ থাকার ফলে উন্নয়নের কাজের ক্ষেত্রেও খানিকটা থমকে যাবে, বহু স্কুলও বন্ধ থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য। এই যুক্তিকে কিভাবে দেখছেন? এটা আজকে হচ্ছে না, ভারতবর্ষের ইলেকশন থেকে এটা চলেছে। পরিস্থিতি পরিবর্তনের সময়ের জন্য কিছু এদিক ওদিক হয়, বাকি হমেশা এইভাবে ভোট হয়ে এসেছে। রাজনীতিটা যত বেশি একটু স্পর্শকাতর হয়ে যাচ্ছে, ক্ষমতা কেন্দ্রিক, সেই জন্য যাতে শান্তিপূর্ণ ভোট হয় তার জন্য ইলেকশন কমিশনকে ভেবে চিন্তা করতে হচ্ছে। আর এর জন্য সমস্ত পক্ষকে ডেকে বৈঠক করে তারা যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছে। আজকে ভোটের নির্ঘণ্ট হয়ে গেল, এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের 42টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলো না। আপনারা কি পিছিয়ে পড়ছেন প্রচারে? বিজেপি প্রথম আর তিথি ঘোষণা করেছে, তার দেখা দেখি বাকিরা করেছেন। এর আগে তো কেউ করতো না, আগে ভোট ঘোষণা হওয়ার পরেই হতো। আর যেহেতু অনেক লম্বা সময় আছে, এখনো আরামসে হবে। আর আমাদের ভোটের প্রস্তুতি 1.5 বছর আগের থেকে আমরা শুরু করে দিচ্ছি। আপনি কি এবার প্রার্থী হচ্ছেন? সেটা তো পার্টি ঠিক করবে, জানা যাবে সময়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিরতির পরে আবারও ফিরে আসছি এই নির্বাচনী নির্ঘণ্ট সংক্রান্ত যাবতীয় বিশ্লেষণে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে চারদিক। এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে আজকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের 7 দফায় ভোট এবং সেই নির্বাচনী নির্ঘণ্টের সম্পর্কিত যাবতীয় বিশ্লেষণ শুনছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনি যে কথা বলছিলেন। আমি যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে এই মানি পাওয়ার ব্যাপারটা খুব বড় একটা বিপদ বলে কখনো মনে হয়নি, অন্তত এ পর্যন্ত মনে হয়নি। তা সত্ত্বেও এখানে প্রশাসন যথেষ্ট সতর্ক আছে। ঠিক ভোটের সঙ্গে যুক্ত কিনা বলতে পারবো না, কিন্তু কদিন আগেই কলকাতা থেকে বেশ বড় একটা ক্যাশ পুলিশ উদ্ধার করেছে, 53-54 লক্ষ টাকার ক্যাশ। আমরা সকলেই চাইব মানি পাওয়ার, অর্থাৎ টাকা পয়সা দিয়ে ভোট প্রভাবিত করা, সেটা যাতে কম হয়। তবে পশ্চিমবঙ্গের জন্য এটা খুব বড় বিপদ, এর আগে কখনো মনে হয়নি। আচ্ছা, একই সঙ্গে জানতে চাইবো, আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজীব কুমার বলছেন যে আজকাল সমস্ত তথ্যই ডিজিটালি থেকে যাচ্ছে, ফলে কেউ যখন কোনো মন্তব্য করছেন, কথা বলছেন, তখন সেইগুলো তার নামে থেকে যাচ্ছে, যেটা তার ভাবমূর্তির জন্য খুব একটা ভালো নয়। এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? পলিটিক্যাল পার্সোনালিটির জন্য তার কি এটা একটা প্রচ্ছন্ন সতর্কতা বা হুঁশিয়ারি? হ্যাঁ, হুঁশিয়ারি তো বটেই, তার সঙ্গে একটি রসিকতাও তিনি করেছেন। তিনি বলেছেন যে এমন কিছু বলবেন না যাতে বিরোধিতাটা শত্রুতায় পরিণত হয়। বিশেষ করে এখন তো এদিক থেকে ওদিকে যাতায়াত লেগেই রয়েছে, আজ যে শত্রু কাল সে বন্ধুও হতে পারে। সুতরাং এমন কিছু কথা বলবেন না যাতে করে আপনি একেবারে পার্মানেন্ট শত্রু করে দেন, কেননা কালকে সেদিকে গিয়ে আপনি আবার তার বন্ধুও হতে পারেন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি চন্দ্রিমা ভট্টাচার্য, সরাসরি চলে যাব সেখানে। টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে, এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে। এবং
এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে। এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে, তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডি সিবিআই হয়েছে, তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি আমরা। তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট, আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয়। আর আগের বারে আমাদের 21 সালের নির্বাচন 8 দফায়, তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা। তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল, কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি, আমরা সমালোচনা করছি না, ইলেকশন কমিশনের সমালোচনা করছি না, কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন, করে কি করলেন, আম্পায়ার নিজেই বেছে দিলেন। অর্থাৎ একটা ক্যাপ্টেন আম্পায়ার বেছে দিচ্ছে, খেলা হবে মাঠে। বুঝুন, আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিতভাবে করছি। আর দেখেছেন তো চণ্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে, কিভাবে ভোট লুট হয়েছে, সেটা সর্বজন বিদিত। এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে। তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন, সারা ভারতবর্ষের মানুষ। 7 দফার নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না, যেটা আমরা বলেছিলাম, এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম। আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন 4,60,00,000 টাকা, 60,000 কোটি টাকা, 4. চারটে চারদিক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।